ডেফিনেশনটা দেখে নিই। এগ্রিকালচার বেসিক ডেফিনেশন কি লেখা আছে দেখেন। দ্য টার্ম এগ্রিকালচার রিফার্স টু দ্য প্রোডাকশন অফ গুডস through the growing of plants, animals and other life forms. It also refers to field cultivation and cultivation of the ground, which involves a combination of both basic and subsequent operations. এখানে কিন্তু আমরা কৃষি, নর্মাল কৃষি বা এগ্রিকালচার জানতাম যে ফসল উৎপাদন করা, কিন্তু একটা এগ্রিকালচারে ফসল উৎপাদন প্রোডাকশন করা ছাড়াও আরও অনেক অপারেশনস থাকে। এখানে একটু দেখেন, আবার আরেকটা জিনিস জানতাম, শস্য উৎপাদন করে আমরা কৃষি বলি, শস্য উৎপাদন করে কৃষি না, কৃষির আন্ডারে আরও বেশ কিছু কাজ আসে, যেমন গ্রোয়িং অফ প্ল্যান্টস, প্ল্যান্টসটা তো আমরা শস্য সেটা আমরা জানি, এনিমেলসও আছে, ধরেন পোলট্রি ফার্মগুলো, হ্যাঁ এখানে কি মুরগি কি করা হয়, মানে প্রোডাকশন বলতে কি একটা থেকে আরেকটা হচ্ছে, ঠিক আছে, সেটা যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু হতে পারে। এইখানে দেখেন আদার লাইফ ফর্মস, তার মানে কি যে কোনো মানে জীবন আছে এই টাইপের যে কোনো প্রোডাক্টে কিন্তু কনসিডার করা হয়। ফর এক্সাম্পল আমরা যখন গরুর কথা বলি, ছাগলের কথা বলি, এই টাইপের যে প্রোডাক্টগুলো এগুলোও কিন্তু আমরা এগ্রিকালচারের মধ্যেই ফেলবো, ঠিক আছে। শুধু যে ক্রপস উৎপাদনটাই আপনাদের কি এগ্রিকালচারের মধ্যে পড়বে বিষয়টা এমন না, সব ধরনের প্ল্যান্টস, এনিমেলস, আদার লাইফ ফর্মস এগুলো যখন কৃষিভিত্তিক উপায়ে অপারেট করা হবে তখন এটাকে আমরা এগ্রিকালচারের মধ্যে ফেলবো। কিন্তু শুধু প্রোডাকশনটাই কি এগ্রিকালচার? নো, প্রোডাকশনের জন্য আমাদের যে ফিল্ড কাল্টিভেশন করতে হচ্ছে, ফিল্ডটাকে রেডি করতে হয় না, দেন কাল্টিভেশন অফ দ্য গ্রাউন্ড, যে গ্রাউন্ডটাতে আমরা কি আমাদের কৃষির যে কাজগুলো সেটা আমরা অপারেট করবো, সেই গ্রাউন্ডটাকেও কি যেই প্রোডাক্টের জন্য আমরা গ্রাউন্ডটা ইউজ করবো সেই প্রোডাক্টের ফেভারেবল ওয়েতে আগে রেডি করে নিতে হয়। যেমন আপনারা যে জমিতে ধান উৎপাদন করবেন, সেম জমিতে কিন্তু অন্য প্রোডাক্ট একই ওয়েতে প্রোডাকশন করা যাবে না, প্রত্যেকটা প্রোডাক্টের জন্য ডিফারেন্ট ওয়েতে কি করে নিতে হবে, আপনাদের ফিল্ডটাকে বা গ্রাউন্ডটাকে রেডি করে নিতে হবে। এই কাজগুলোও কিন্তু আপনাদের কৃষি অপারেশনসের মধ্যে বা এগ্রিকালচারাল অপারেশনসের মধ্যে ইনক্লুডেড। দুই টাইপের অপারেশন দেখলাম, একটা হচ্ছে কি বেসিক অপারেশন আর একটা হচ্ছে সাবসিকুয়েন্ট অপারেশন। এখন বেসিক অপারেশন কোনগুলো? এগ্রিকালচার in its primary sense denotes the cultivation of the field and is restricted to the cultivation of the land in the strict sense of term, meaning thereby tilling the land, sowing the seeds, planting and similar operations on the land. এখানে বেসিক অপারেশন বলতে শস্য উৎপাদনের সাথে রিলেটেড জাস্ট যে অপারেশনগুলো সেগুলো বোঝাচ্ছে, যেমন কি ল্যান্ডটাকে প্রিপেয়ার করা, বীজ বপন করা, দেন এটার সাথে রিলেটেড আরও পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে, যেমন কীটনাশক দেওয়া হয় সামটাইমস, এই ফার্টিলাইজারগুলো ইউজ করা, দেন আলটিমেটলি প্রোডাক্টটা প্রডিউস করার মতো ওয়েতে রেডি করে দেওয়া, এই সব কিছুই আমাদের কি বেসিক অপারেশনের মধ্যে পড়ে। তাহলে সাবসিকুয়েন্ট অপারেশনগুলো কি কি? Such operations are absolutely necessary for the purpose of effectively raising the product and are to be performed after the product spout from the land. For example, digging the soil around the growth removal of undesirable undergrowth, etc. আচ্ছা, এই যে সাবসিকুয়েন্ট অপারেশনস, এটা অ্যাকচুয়ালি সাপোর্ট অপারেশন। আমরা কি করছি? প্রোডাকশনের জন্য ল্যান্ড প্রিপেয়ার করছি, সিডসগুলো বপন করছি, সব কাজ করছি, ঠিক আছে। কিন্তু আমরা যদি প্রপারলি টেক কেয়ার না করি, প্রপারলি এই যে আগাছা হয়ে যায় না মাঝে মাঝে, এগুলো যদি ক্লিন না করি, পরিচর্যাটা প্রপার ওয়েতে না করা হয়, তাহলে কিন্তু আমরা আমাদের ডিজায়ার্ড প্রোডাক্টটা যেই ওয়েতে আমরা চাচ্ছি প্রোডাক্টটা সেই ওয়েতে পাবো। দ্যাট মিনস বেসিক অপারেশন প্রপার ওয়েতে ফুলফিল করার জন্য এর সাপোর্টিভ যে অপারেশনগুলো থাকে সেগুলোকে আমরা বলবো কি সাবসিকুয়েন্ট অপারেশন। সবাইকে ক্লিয়ার? দুইটা অপারেশনের মধ্যে পার্থক্যটা বুঝতে পেরেছেন? স্কোপ অফ এগ্রিকালচারাল ইনকাম। এগ্রিকালচারাল ইনকাম, এগ্রিকালচার থেকে আয় কোন কোন সোর্স থেকে বা কোন কোন জায়গা থেকে করা যায় সেটা এখন দেখব। এগ্রিকালচারাল ইনকাম মিনস
এটার মানেটা কি? প্রথমে কি বলেছে দেখেন, এনি ইনকাম derived from any land in Bangladesh and used for agricultural purposes. প্রথম স্কোপটা তাহলে কি বলেছে, যদি কোনো ল্যান্ড থেকে ইনকাম করা হয় সেটা বাংলাদেশের অভ্যন্তরে থাকতে হবে এবং সেই ল্যান্ডটা কোন পারপাসে ইউজ করতে হবে, এগ্রিকালচারাল পারপাসে। যদি কোনো ল্যান্ড এগ্রিকালচারাল পারপাসে ইউজ না করা হয় তাহলে কিন্তু সেটা এগ্রিকালচারাল ইনকামের আন্ডারে আসবে না। এর আন্ডারে কি কি আছে দেখেন, বাই মিনস অফ এগ্রিকালচার করার মাধ্যমে, by the performance of any process ordinarily employed by a cultivator to render marketable to product of such land. আচ্ছা, সেকেন্ড পয়েন্টটা কি বলছে দেখেন, প্রথমটা তো বলেছে ডাইরেক্ট এগ্রিকালচার মানে কৃষিকাজ করা হলে, সেকেন্ডটা বলেছে এই ধরনের কোনো কাজে যদি এটা কাউকে প্রদান করা হয়, এই যে কাল্টিভেটর টু রেন্ডার মার্কেটেবল প্রোডাক্ট, যে প্রোডাক্ট এগ্রিকালচারাল যে প্রোডাক্ট সেটা মার্কেটেবল করার জন্য যদি এমন কোনো ল্যান্ড বলতে কিন্তু শুধু ওপেন যে জমি এটা না, এটাকে বোঝাচ্ছে না, কোনো এমন কোনো বিল্ডিংও হতে পারে যেটা আলটিমেটলি এরকম হয় না যে প্রোডাক্টগুলো কাল্টিভেট করে বা প্রোডাকশনের পর উঠিয়ে একটা রুমে বা কোথাও একটা স্টোর করে রেখে দেওয়া হয়, সেটাও এগ্রিকালচারাল পারপাসের জন্য কিন্তু ইউজ করা হচ্ছে। এই টাইপের ল্যান্ডগুলো থেকেও যে ইনকাম হয় সেটাও এগ্রিকালচারাল ইনকামের মধ্যে ইনক্লুডেড হয়। থার্ড নাম্বার হচ্ছে বাই দ্য সেল অফ দ্য প্রোডাক্ট অফ দ্য ল্যান্ড রেজড বাই দ্য কাল্টিভেটর ইন রেসপেক্ট অফ which no process other than that to the render product marketable has been performed. যে প্রোডাক্টগুলো কি করা হয়েছে, রেজ করা হয়েছে, সেই প্রোডাক্টগুলো যখন সেল করা হবে সেই সেল থেকে যে মানিটা আসবে সেটাও কি আমাদের এগ্রিকালচারাল ইনকাম, দেখেন বাই সেল অফ দ্য প্রোডাক্ট। ঠিক আছে, বুঝতে পেরেছেন? আচ্ছা, লাস্ট পয়েন্ট হচ্ছে বাই গ্র্যান্টিং আ রাইট টু এনি পারসন টু ইউজ দ্য ল্যান্ড ফর এনি পিরিয়ড। সামটাইমস আমাদের মানে ওনারের আন্ডারে যে এগ্রিকালচারাল ল্যান্ড থাকে ওনার নিজের পারপাস ইউজ না করে অন্য কাউকে ভাড়া দিয়ে দিতে পারে না। আমরা একটা বাংলা ওয়ার্ড জানি, জমি বর্গা দেওয়া, এটাও কিন্তু করা হয়। এই যে বর্গা যে দেওয়া হয় বা ভাড়াটা দেওয়া হয় এটার এগেইনস্টে টাকা পাওয়া যায় না, টাকা কিন্তু পাওয়া যায়। এই যে টাকাটা পাওয়া যাচ্ছে কোনো একটা এগ্রিকালচারাল ল্যান্ডের এগেইনস্টে, সেটা আমাদের কি কি ধরনের ইনকাম, এগ্রিকালচারাল ইনকাম। সেকেন্ডে কি বলা হচ্ছে দেখেন, এনি ইনকাম ডিরাইভড ফ্রম এনি বিল্ডিং। একটু আগে ল্যান্ডের কথা বলা হয়েছিল, এখন আমরা কি একটা স্পেসিফিক বিল্ডিং এর কথা বলছি, কিন্তু একটা বিল্ডিং কিভাবে এগ্রিকালচারাল ইনকাম হিসেবে কনসিডারেবল হয়? রিজনটা দেখেন, ইজ অকুপাইড বাই দ্য কাল্টিভেটর। অকুপাইড, কাল্টিভেটর বলতে কাকে বোঝানো হচ্ছে, যে কৃষিকাজ করছে, কাল্টিভেশন করছে, কাল্টিভেশনের মাধ্যমে প্রোডাক্ট প্রডিউস করছে। কোনো একটা বিল্ডিং যদি কাল্টিভেটর কি করে রাখে, অকুপাই করে রাখে বা নিচের আন্ডারে নিয়ে রাখে এবং সে এগ্রিকালচারাল পারপাস ইউজ করে, তাহলে সেখান থেকে যে ইনকামটা হবে সেই ইনকামটা এগ্রিকালচারাল ইনকাম। সেকেন্ড ওয়ান হচ্ছে ইজ অন অর দ্য ইমিডিয়েট ভিসিনিটি অফ সাচ ল্যান্ড। যদি এই ল্যান্ড কোনো উপায় কাউকে কি করা হয়, প্রদান করা হয় এবং সে সেটা ইউজ করে এবং সেখানে কোনো কি প্রোডাক্ট স্টোর করে রাখা হয় এবং পরবর্তীতে সেই প্রোডাক্ট মার্কেটেবল করা হয় বা মার্কেটেবল করার জন্য কি করা হয়, দেখেন আমরা যখন কোনো একটা প্রোডাক্ট প্রডিউস করে নিয়ে আসি হাতে, একেবারে শুরুতেই যে ফর্মে সেটা থাকে সেই ফর্মে কি আমরা সেটা ইউজ করতে পারি, সেটা প্রসেসিংয়ের প্রয়োজন হয় না। এই প্রসেসিংয়ের জন্য যদি কোনো বিল্ডিং ইউজ করা হয় এবং সেই বিল্ডিং থেকে যে ইনকাম হবে সেই ইনকামটাও কি ধরনের ইনকাম, এগ্রিকালচারাল ইনকাম। লাস্ট ওয়ান ইজ required by the cultivator as the dwelling house or storehouse or other outhouse by reason of connection with such land. যেই ল্যান্ডে প্রোডাকশন করা হচ্ছে সেই ল্যান্ডের সাথে কানেক্টেড যদি কোনো বিল্ডিং থাকে যেটা কি কাল্টিভেশনের জন্য ইউজ করা হচ্ছে, যেটা স্টোর হাউস হিসেবে ইউজ করা হচ্ছে বা এই ধরনের এগ্রিকালচারাল প্রোডাক্ট ট্রানজ্যাকশনের জন্য ইউজ করা হচ্ছে, এমন ধরনের বিল্ডিংগুলো এগ্রিকালচারাল যে ইনকাম সেটার স্কোপের আন্ডারে পড়ে যাবে। ওকে, সবাই ক্লিয়ার? আচ্ছা, আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। এবার আমরা দেখবো এগ্রিকালচারাল ইনকামের কিছু বৈশিষ্ট্য এবং অবশ্যই বাংলাদেশের পার্সপেক্টিভ। বাংলাদেশের এগ্রিকালচারাল যে ইনকামটা সেটার কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। ফার্স্ট ওয়ান হচ্ছে
derive from any agricultural land situated in Bangladesh. কি বলেছে বলেন তো? It must derive from any agricultural land situated in Bangladesh. কি বলেছে? যদি এগ্রিকালচারাল ইনকাম হতে হয় তাহলে ওই স্পেসিফিক মানুষের কি করতে হবে? বাংলাদেশের কোনো ল্যান্ডে কাল্টিভেট করতে হবে। আউটসাইড দ্য কান্ট্রি যদি হয় তাহলে সেটা আমাদের দেশে এগ্রিকালচারাল ইনকাম হিসেবে কনসিডারেবল হবে না। দিস ইজ দ্য ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড ওয়ান হচ্ছে ইট মাস্ট কাম ফ্রম ফান্ডামেন্টাল এগ্রিকালচারাল ওয়ার্ক লাইক ফিল্ড কাল্টিভেশন অর কাল্টিভেশন অফ দ্য গ্রাউন্ড। এই যে কৃষিভিত্তিক ইনকামটা, আয়টা, এটা অবশ্যই একেবারে ফান্ডামেন্টাল, একেবারে এগ্রিকালচারের সাথে কানেক্টেড মৌলিক যে কাজগুলো সেগুলো থেকে হতে হবে। যেমন বলেছে কি ফিল্ড কাল্টিভেশন বা কাল্টিভেশন অফ দ্য ল্যান্ড। ঠিক আছে? থার্ড ওয়ান হচ্ছে মার্কেটিং অফ দ্য এগ্রিকালচারাল প্রোডাক্টস। আচ্ছা আবার বলছি তাহলে সেকেন্ড পয়েন্টটা, এই ওয়ার্ডগুলো দেখেন, ফান্ডামেন্টাল এগ্রিকালচারাল ওয়ার্ক, এটা মানে কি? মৌলিক কৃষিভিত্তিক যে কাজগুলো। আমরা মৌলিক কৃষিভিত্তিক কাজ বলতে কি কি বুঝি? পণ্য উৎপাদন করা, কৃষিভিত্তিক পণ্য উৎপাদন করা, সেগুলো কি প্রসেসিং এর মাধ্যমে মার্কেটেবল করা, মানে মার্কেটে তারা ছাড়তে পারবে সেই ততটুকু, হ্যাঁ বাজারজাতকরণ করে প্রসেসিং এর মাধ্যমে কি করা হয়? পণ্যটাকে ইউজ করার জন্য ফরমেশন দেওয়া হয়। ঠিক আছে? কারণ কাল্টিভেশনের পর সেটা ইউজেবল থাকে না, ইউজেবল করার জন্য প্রসেসের মধ্যে দিয়ে যাওয়া হয়, দেন বাজারজাতকরণ করা হয় এবং আলটিমেট কাস্টমার পর্যন্ত কৃষিভিত্তিক পণ্যগুলো পৌঁছানো হয়। এই সবগুলোই হচ্ছে কৃষির মৌলিক কাজ। এই কাজগুলো থেকে যদি কোনো ইনকাম হয় তাহলেই সেটা এগ্রিকালচারাল ইনকাম হিসেবে কনসিডারেবল হবে, আদারওয়াইজ নট। এখন বুঝতে পেরেছেন? থার্ড পয়েন্ট হচ্ছে মার্কেটিং অফ দ্য এগ্রিকালচারাল প্রোডাক্ট শুড বি থ্রু অর্ডিনারি প্রসিজিওর। দেখুন মার্কেটিং অফ দ্য এগ্রিকালচার, যে একটু আগে বললেন বাজারজাতকরণ, এই বিষয়টা কিন্তু মার্কেটিংয়ে চলে আসে। মার্কেটিং মানে কি? প্রোডাক্টের সম্পর্কে মানুষকে জানানো। মার্কেটিংয়ের কাজটা কিন্তু এইটাই। এই এগ্রিকালচারাল প্রোডাক্ট যদি মার্কেটিং করা হয় সেটা থেকে যে ইনকাম হবে সেটাও এগ্রিকালচারাল ইনকাম। ফোর্থ ওয়ান হচ্ছে ইনকাম মে কাম ফ্রম এনি বিল্ডিং সিচুয়েটেড ইন দ্য এগ্রিকালচারাল ল্যান্ড অর অ্যাডজেসেন্ট ভ্যাকেন্ট এগ্রিকালচারাল ল্যান্ড। এটা কি বলছে? একটু আগে আমরা যখন ডেফিনিশন করলাম এগ্রিকালচারাল ইনকামে, তখনও কিন্তু এটা আমরা দেখেছি যে এগ্রিকালচারাল পারপাসে যদি কোনো বিল্ডিং ইউজ করা হয় এবং সেই বিল্ডিং থেকে যদি কোনো ইনকাম আসে সেটাও আমাদের এগ্রিকালচারাল ইনকাম হিসেবে কনসিডারেবল হবে। বা এমন যদি কোনো ল্যান্ড থাকে যেটা ভ্যাকেন্ট মানে কি? খালি পড়ে আছে। অ্যাডজেসেন্ট মানে কি? নিকটবর্তী। এগ্রিকালচারাল ল্যান্ডের নিকটবর্তী কোনো বিল্ডিং যেটা কি করা হচ্ছে এগ্রিকালচারাল পারপাসে ইউজ করা হচ্ছে, বিল্ডিং এর কথা বলছি না, ল্যান্ডের কথা বলছি না, সেই ধরনের বিল্ডিং থেকেও যদি কোনো ইনকাম হয় সেটা কি হিসেবে কনসিডারেবল হবে? Agricultural income. And the last one is income may come from gain on sale or discarded value of machineries or plant used for agricultural purpose. এটা বলেন তো কি নতুন একটা টার্ম আছে? বলেন এখানে কি বুঝি আছে? এগ্রিকালচার পারপাসে যে মেশিনটা ব্যবহার করা হয় ওই মেশিন থেকে যে আয় হবে, ওই মেশিন থেকে যে আয় হবে নাকি ওই মেশিন সেল করে দিলে যে আয়টা হবে? এই যে গেইন অন সেল অর ডিসকার্ডেড ভ্যালু, সেল করে ডিসকার্ড। আচ্ছা আমি বলছি বিষয়টা কি, মেশিনারিজ অর প্ল্যান্ট, যে প্ল্যান্ট ইউজ করা হয়েছে এগ্রিকালচারাল পারপাসে বা যে মেশিনারিজ, অনেক ধরনের মেশিনারিজ কিন্তু প্রয়োজন হয় কাল্টিভেশনের জন্য, যে ধরনের মেশিনারিজগুলো ইউজ করা হয়েছে এমন হতে পারে যে আফটার আ সার্টেন পিরিয়ড অফ টাইম ওই মেশিনের উৎপাদন ক্ষমতাটা কমে গেছে বা অর্গানাইজেশন চাচ্ছে আরও আপগ্রেডেড কি করতে, মেশিন পারচেজ করতে, সেই ক্ষেত্রে তারা কি করে মেশিনটা সেল করে দিতে পারে। সেল করলে তারা কিছু তো টাকা পাবে, সেই সেল করার পর যে টাকাটা পাবে সেই টাকাটাকে আমরা কি হিসেবে কনসিডার করব?
হচ্ছে কিছু পোর্শন এগ্রিকালচারাল হয়, আর থার্ডটা হচ্ছে আরো বেশ কিছু আদার্স এগ্রিকালচারাল ইনকাম আছে। এখন আমরা একটু ডিটেইলস দেখি কোনটা কি। প্রথমটা হচ্ছে ফুললি এগ্রিকালচারাল ইনকাম। তিন ভাবে হয় ফুললি এগ্রিকালচারাল ইনকাম। প্রথমটা হচ্ছে কি, এনি ইনকাম derived from any land or building situated on the Bangladesh on the land in Bangladesh used for agricultural purpose। এটা আমরা জানি অলরেডি, দুইবার দেখেছি। এই ধরনের ল্যান্ড থেকে যে ইনকাম হবে সেটা পুরোপুরিভাবে এগ্রিকালচারাল ইনকাম হিসেবে ধরা হবে। সেকেন্ডটা হচ্ছে গেইন ফ্রম দ্য সেল অফ দ্য মেশিনারি অর প্ল্যান্ট এক্সক্লুসিভলি ইউজ ফর এগ্রিকালচারাল পারপাস। এটা এক্সপ্লেন করতে হবে, এটা কিন্তু অলরেডি বলেছি। থার্ড ওয়ান হচ্ছে কম্পেনসেশন মানি রিসিভড অ্যাগেইনস্ট demolished machinery or plant exclusively used for agricultural income. Second and third one kind of similar. এখানে gain from the sell করে দিলে, আর machinery demolished kind of similar। যদি কোনো compensate money তারা পেয়ে থাকে সেই ক্ষেত্রে তারা কি পেয়ে থাকবে, সেটা যে ইনকামটা হবে সেটা এগ্রিকালচারাল ইনকাম। পার্টলি এগ্রিকালচারাল ইনকামে আপনার একটু মানে বিষয়টা একটু মজা হবে। দেখেন income derived from the sale of tea and income derived from the sale of rubber। এগুলোও কিন্তু আমরা এই যে চা উৎপাদন করা হয় না, চা উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা কোনটা? আমরা জানি সিলেট। চা মৌলভীবাজারে অনেক উৎপাদন করা হয়। জেলা মৌলভীবাজার, ঠিক আছে। আচ্ছা, সিলেট বলতে দেখেন আমাদের ঢাকা ডিস্ট্রিক্ট, এর মাঝে কিন্তু ঢাকা আবার আলাদা আছে, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, অনেকগুলো সেপারেট পার্ট আছে। তো যখন কোনো কিছু কোথায় বেশি উৎপাদন করা হয় সেটা বলা হবে স্পেসিফিক অঞ্চলটা। এমন একটা কনফিউশন কিন্তু এই যে চা ছাড়া আরেকটা আছে আম। আম কিন্তু আমরা সবাই জানি কোথায় হয়, চাঁপাইনবাবগঞ্জের অঞ্চল। আম সবচেয়ে বেশি হয় না নাটোরে। হ্যাঁ, এই টাইপের ইনফরমেশনগুলো আপনারা যখন বিসিএস এর প্রিপারেশন দিবেন যদি নেন কোনোদিন তাহলে জানবেন। আচ্ছা, এইটা না, এই চা উৎপাদন আমরা জানি কি এটা একটা কৃষিভিত্তিক কাজ, কিন্তু চা উৎপাদনের পুরোটা কৃষিভিত্তিক ইনকাম হিসেবে বা কৃষিভিত্তিক কাজ হিসেবে ধরা হয় না। এটা কিন্তু আমরা জানতাম না, ট্যাক্সেশন করতে এসে আমরা এটা জেনেছি। দেখেন 40% of such income was derived from business and 60% of such income was derived from agriculture। তাহলে এখানে কি বলেছে বলেন, চা যদি উৎপাদন করা হয় সেটার 40% কি হিসেবে ধরা হবে, বিজনেস হিসেবে, এবং এটার 60% ধরা হবে কৃষিভিত্তিক কাজ হিসেবে। আচ্ছা, বিজনেস প্রফেশন থেকে যে ইনকামটা হয় সেটার উপর যে ট্যাক্স এবং এগ্রিকালচারাল যে ইনকামটা হয় সেটার উপরে ট্যাক্স, এটা কি সেম? বিজনেস ইনকাম থেকে ট্যাক্স আর এগ্রিকালচারাল ইনকাম থেকে ট্যাক্স, এটা কি একই? অবশ্যই সেম না, কারণ বিজনেসের ক্ষেত্রে ডিফারেন্ট ওয়েতে ট্যাক্স দিতে হয় এবং এগ্রিকালচারের ক্ষেত্রে ট্যাক্স দেওয়ার ওয়েটা কিন্তু ডিফারেন্ট। এই জন্য এই সেল অফ টি এর 40% এর উপর যে ট্যাক্স ধরা হবে সেটা কিসের উপর ধরা হবে, বিজনেসের উপর ধরা হবে, আর 60% ধরা হবে এগ্রিকালচার। সেম গোজ উইথ রাবার। রাবারেও 40% বিজনেস হিসেবে কনসিডার হবে এবং 60% কি হিসেবে কনসিডার হবে, এগ্রিকালচার। এগুলো হচ্ছে বেসিক। প্রথমটা ছিল ফুললি, সেকেন্ডটা ছিল পার্টলি। আচ্ছা, এগুলো আমরা দেখবো এখন। আদার্স কিছু এগ্রিকালচারাল ইনকাম আছে যেগুলো আমরা নর্মালি এগ্রিকালচারাল ইনকাম হিসেবে ধরি না। আমরা মনে করি যে একটা ল্যান্ড হবে, ল্যান্ড থেকে যে প্রোডাক্টগুলো উৎপাদন হয় সেগুলো এগ্রিকালচারাল ইনকাম। ইটস নট লাইক দ্যাট। আরও কিছু এগ্রিকালচারাল ইনকাম আছে যেটা আমি শুরুতে ডেফিনিশনে কিন্তু বলেছিলাম। এনি লাইফ ফর্মস, জীবন আছে, এই ধরনের যে কোনো পণ্য যদি আমরা উৎপাদন করি এবং বাজারজাত করে আলটিমেটলি কাস্টমার ইউজ করে, সেটাও কিন্তু এগ্রিকালচারাল ইনকামের আন্ডারে আসবে। যেমন ইনকাম ফ্রম ক্যাটল রিয়ারিং, গবাদি পশু যদি আমরা লালন পালন করি, দেন ইনকাম ফ্রম সেল অফ পাম অর ডেট জুস। থার্ড ওয়ান হচ্ছে ইনকাম ফ্রম সেল অফ সিডস অর গ্রাস। ল্যান্ড লিজ অফ এগ্রিকালচারাল পারপাসেস, এগ্রিকালচারাল পারপাসের জন্য যদি ল্যান্ড লিজ নেওয়া হয় এবং দেওয়া হয় সেটা থেকেও যে ইনকাম হবে সেটাও এগ্রিকালচারাল ইনকাম।
গাছ উৎপাদন, যেটা আমরা কৃষিভিত্তিক কাজ হিসেবে ধরি না, কিন্তু কি এই যে ফুল যে কালটিভেট করা হয়, এটা কি সেল করা হয় না? ফুল কিন্তু সেল করা হয়। বিনা কারণে কিন্তু এত বড় বড় বিশাল বিশাল জমিতে ফ্লাওয়ার কালটিভেশন হয় না। এটা কিন্তু এগ্রিকালচারাল ইনকাম, এগ্রিকালচারাল ইনকাম আসে। সেল অফ হানি, এটাও দেখেন মধু, মধু যে বিক্রি করা হয়, এটাও কিন্তু এগ্রিকালচারাল ইনকাম। ডেইরি ফার্ম, দুগ্ধ যেই ফার্মগুলো আছে সেগুলো এগ্রিকালচারাল ইনকাম অ্যান্ড পোল্ট্রি ফার্ম। ঠিক আছে, এই সবগুলো আদার্স এগ্রিকালচারাল ইনকাম হিসেবে কনসিডারেবল হবে, এবং এই সব কাজ থেকে যত ইনকাম আসবে সেটা কি ধরনের ইনকাম হবে? এগ্রিকালচারাল ইনকাম। আচ্ছা, ম্যাথস আমরা থিওরি জাস্ট এই কয়েকটাই ছিল, সারপ্রাইজ না, অল্প থিওরি ছিল তাই আমি গাছ আমি থেকে ম্যাথে চলে এসেছি, আগে থেকে মানে গাছ ফল থেকে ম্যাথে চলে এসেছি। গাছ ট্যাক্স দিবা না? গাছ কলম থেকে ডিরেক্টলি ম্যাথ চলে এসেছেন, দেখুন আকাশ থেকে টুকরো করেছেন। আমরা যে যে এতক্ষণ ইনকাম 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 করছি, এই ইনকামের উপরে তো ছিল আমাদের ট্যাক্স দিতে হবে, এই কারণেই আমরা এত কিছু করছি। ঠিক আছে, সব কিছুর উপরে ট্যাক্স দিতে হবে। আচ্ছা, খুবই সিম্পল। আমাদের স্যালারিতে কিন্তু অনেক কিছু ছিল, স্যালারিতে এক্সামশনের কিছু বিষয় ছিল, তারপর পার্সেন্টেজে অনেক ডিফারেন্সেস ছিল, ভ্যারাইটিস ছিল। আমাদের ইনকাম ফ্রম এগ্রিকালচার খুবই সিম্পল। ঠিক আছে, আর এটা যদি আপনারা একবার একটু ভালোভাবে বুঝে নেন, আই হোপ এটা নিয়ে আপনাদের কোনো প্রবলেম হবে না। আচ্ছা, প্রথমটা দেখেন ইনকাম ফ্রম এগ্রিকালচার, এটার আমাদের কি আছে? সেল অফ ক্রপস। আমরা কিন্তু স্যালারি যখন করেছিলাম ডিরেক্টলি কি করেছি? একেবারে লাস্ট যে কলামটা ছিল সেখানে অ্যাড করেছি, কিন্তু এই ক্ষেত্রে বিষয়টা একটু ডিফারেন্ট। আমাদের যত ইনকাম আছে এগ্রিকালচার থেকে আমরা সবগুলো একসাথে আগে কি করব? যোগ করব। সবগুলো যোগ করার পর অ্যাডমিসিবল এক্সপেন্স মানে কি? কোন অ্যাডমিসিবল বলতে বোঝাচ্ছে যেই ধরনের এই যে এই ইনকাম করার জন্য অপারেটিং বিভিন্ন ধরনের কাজ ছিল না, কস্টিং করা হয়েছে, অনেক এক্সপেন্সেস হয়েছে, যত ধরনের এক্সপেন্সেস আছে সেগুলো অ্যাডমিসিবল। ইনকাম থেকে কি করতে হবে? বাদ দিতে হবে। অ্যাডমিসিবল মানে কি? বাদ দেওয়া, এটা কিন্তু ছাড় না। স্যালারির ক্ষেত্রে আমরা কি করেছিলাম? এক্সেন্টেড ছিল, তার মানে কি ডিসকাউন্ট না, সরি, ছাড় পাওয়া গেছে, কিন্তু এখানে হচ্ছে অ্যাডমিসিবল, তার মানে কি খরচগুলো আমরা বাদ দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমরা প্রথমটা আরেকবার একটু দেখি। সেল অফ ক্রপস, যে শস্য আমরা সেল করবো সেটা। ইনকাম ফ্রম এনি ল্যান্ড অর বিল্ডিং ইউজ ফর এগ্রিকালচারাল পারপাস, এগ্রিকালচারাল পারপাস ইউজ করা হচ্ছে এই ধরনের যদি কোনো ল্যান্ড থাকে সেটা থেকে ইনকাম। ইনকাম ফ্রম গ্র্যান্টেড রাইটস, রাইট মানে কি? সত্য, অধিকার। অধিকার যদি কাউকে দেওয়া হয়, যেমনটা কিভাবে হতে পারে? আমরা নর্মালি যে ওয়ার্ডটা জানি সেটা হচ্ছে বর্গা, এটাকে আধিও বলা হয় বা ভাগও বলা হয়, ঠিক আছে বাংলাতে, বাট আমরা বর্গাটাই জানি মেনলি, মানে অন্য কাউকে যদি ল্যান্ড ইউজ করার রাইটটা দিয়ে দিই। ইনকাম ফ্রম টি গার্ডেন অর রাবার গার্ডেন, টি অর রাবার গার্ডেন থেকে যদি ইনকাম হয় সেটার কত পার্সেন্ট এগ্রিকালচারাল? 60%, we already know that. Revenue profit by sale or of discarded or demolished agricultural machines, agricultural machine যদি সেল করে দেওয়া হয় বা ডিমোলিশড হয় সেটা থেকে যে আয় থাকবে সেটা। and the last one is other income relating to agriculture, সেল অফ হচ্ছে আদার এগ্রিকালচারাল ইনকামের যেগুলো আছে সেগুলো এটার আন্ডারে চলে যাবে। এই যে যতগুলো ইনকাম আছে সবগুলো একসাথে যোগ করে আমরা কি করেছি? লাস্ট কলামে লিখেছি। সবাইকে এইটুকু প্রশ্ন বুঝেছেন? এখানে কিন্তু সব ইনকাম, যত ধরনের ইনকাম আসবে আমরা ফার্স্ট পোর্শনে অ্যাড করব। এরপর আমরা কি করব? খরচগুলো লেস করব। প্রথম খরচটা কি? ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স। ল্যান্ড ডেভেলপমেন্টের জন্য যে ট্যাক্স দিতে হচ্ছে এটা আমাদের খরচ। ট্যাক্স কিন্তু খরচ, এই যে ট্যাক্সটা হবে সেটা বাদ যাবে। এই আদার ট্যাক্সেস, আপনি যখন ল্যান্ডটা পারচেজ করবেন, পারচেজ করার পর বা পারচেজের ক্ষেত্রে আপনার কিন্তু কিছু কস্টিং করতে হবে। আপনারা যখন কোনো একটা জমি কিনবেন, সেই জমিটার উপরে যখন ডকুমেন্টসের কাজ হবে সেখানে কিছু টাকা দিতে হয়, এবং ল্যান্ডটা যখন পারচেজ করবেন এই ল্যান্ডটার ওনারশিপ আপনার
ডেভেলপমেন্ট কি, এই যে একটু আগে যখন বললাম যে আপনার ল্যান্ডে কি করতে হচ্ছে, আপনার যে প্রোডাক্টটা ইউজ করবেন সেই প্রোডাক্টের উপর বা সেই প্রোডাক্ট অনুযায়ী ডেভেলপমেন্ট করতে হচ্ছে। এবং ল্যান্ডটা যেইভাবে আপনি পারচেজ করে এনেছেন, দেখেন নর্মালি আমরা যখন পারচেজ করে আনি এটাও কিন্তু কাইন্ড অফ মানে ল্যান্ড ডেভেলপমেন্টের আন্ডারেই পড়ে যায়। কারণ কি, ওনারশিপটা ট্রান্সফার হচ্ছে। ডেভেলপমেন্ট কথাটা জাস্ট এতটুকুর জন্য ইউজ করা হয় না যে আপনি ল্যান্ডটা নিজের কাজের জন্য ডেভেলপ করে দিচ্ছেন, ইটস নট লাইক দ্যাট। যখন ল্যান্ডের ওনারশিপটা ট্রান্সফার হবে ইটস অলসো আ কাইন্ড অফ ডেভেলপমেন্ট অফ আ ল্যান্ড। মানে কি, আপনি ওনারশিপটা ট্রান্সফার করে নিয়ে এসেছেন, এখন এই ল্যান্ডের উপর যত ধরনের ট্যাক্স দিতে হবে সেটা এই যে ওনার থাকবে ল্যান্ডের তার। এনি আদার ট্যাক্সেস, লোকাল ট্যাক্স দিতে হয়, লোকালি অনেক ট্যাক্স দিতে হয়, সেস দিতে হয়। এই দুইটা ট্যাক্স একসাথে যাবে। এরপর দেখেন সিতে লিখছে প্রোডাকশন কস্ট। প্রোডাকশন কস্ট মানে কি, পণ্যটা উৎপাদন করার সাথে রিলেটেড যে ধরনের কস্টগুলো থাকে। প্রোডাকশন কস্টের আন্ডারে কি কি যায়? কস্ট অফ কালটিভেটিং দ্য ল্যান্ড or raising livestock, ordinary processing cost to make crops marketable, transportation cost of crops or livestock to market, maintenance cost of agricultural equipment and upkeeping of cattle for cultivation. কোনটা বুঝেন কি এরকম কেউ আছে? প্রত্যেকটা এক্সপ্লেইন করতে হবে। ম্যাম এখানে আমাদের যখন লাস্ট বলছিলাম যে পেমেন্ট আমাদের স্যালারি গুলো হাজুইটেড করতে, এখানে কি কনফিডেন্স আছে? আমি শুরুতেই বলেছি এই বিষয়টা যে আপনাদের স্যালারিতে বিভিন্ন পার্সেন্টেজে আপনারা এক্সামশন দেখেছেন, কিন্তু এখানে খুব একটা ডিফিকাল্টিস নেই। আপনি ম্যারেজ করেন, ইউ মিসড দ্যাট পোর্শন, ওকে ফাইন। এই সবগুলো চারটা যে পয়েন্ট আছে, এই চারটা পয়েন্ট আমরা প্রোডাকশন কস্টের আন্ডারে দিই। আমি যখন এক্সাম্পল দেবো ম্যাথে তখন এটা ইজিলি ক্লিয়ার হয়ে যাবেন। বাট এই চারটা কোনটা কি সেটা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, ইন্স্যুরেন্স প্রিমিয়াম দেওয়া হয়, ল্যান্ডের উপর ইন্স্যুরেন্স করা থাকে, দেন বিল্ডিংয়ের উপর ইন্স্যুরেন্স করা থাকে এবং প্রতি মাসে মাসে সেটার উপর প্রিমিয়াম দিতে হয়। ইন্স্যুরেন্স কেন করে? সেফটির জন্য। কোনো কারণে যদি ক্ষয়ক্ষতি হয় তাহলে ইন্স্যুরেন্সের কোম্পানি তারা সেটা পে করে দেয়। ডেপ্রিসিয়েশন কিসের হয়? যে মেশিনারিজগুলো ইউজ করা হচ্ছে বা অন্যান্য যে অ্যাসেট আছে সেগুলো ডেপ্রিসিয়েশন, এটাও কিন্তু একটা কস্টিং, এটাও মাইনাস হয়ে যাবে। ইন্টারেস্ট অন মর্গেজ লোন। মর্গেজ মানে কি? বন্ধক দেওয়া। অনেক সময় বন্ধক নিয়ে বা উপরেটা হচ্ছে কি, আমরা যখন কাউকে দিচ্ছি আমাদের ল্যান্ড ইউজ করার জন্য, বাট আমরা যদি কারোর ল্যান্ডে কাজ করি তখন সেটার উপর কি করতে হয়? ইন্টারেস্ট দিতে হয়। দেন ইন্টারেস্ট অন বরোড ক্যাপিটাল। অনেক সময় কি, কাল্টিভেটর যিনি তার কাছে প্রপার ক্যাপিটাল থাকে না, সে কারোর কাছ থেকে ক্যাপিটাল এনে দেন বিজনেসটা এগ্রিকালচারাল যে অ্যাক্টিভিটি সেটা রান করে, সেটার উপরেও কি দিতে হবে? ইন্টারেস্ট দিতে হবে। লসেস ডিউ টু সেল অফ কাল্টিভেশন ল্যান্ড। উপরেরটা ছিল কি, ইনকাম ফ্রম সেল, ইনকাম ফ্রম সেল অফ কাল্টিভেটিং ল্যান্ড অর মেশিনারি। কিন্তু সবসময় কি মানে প্রফিটেই সেল করা হয়? অনেক সময় দেখা যায় টোটালি ইউজেবল না, তখন লসের সাথে সেল করা হয়। এই লস প্রাইসটাও এখানে অ্যাড করে দিতে হবে। লসেস ডিউ টু ডিসকার্ড অফ, প্রথমটা ছিল ল্যান্ড যদি লসে সেল করা হয়, আর সেকেন্ডটা হচ্ছে মেশিনারিজ, এগ্রিকালচারাল যে মেশিনারিজ সেগুলো যদি লসে সেল করা হয়। এবং আদার কিছু রেভিনিউ এক্সপেন্স থাকে, আদার্স কিছু এক্সপেন্স থাকে যেগুলো সামটাইমস কাজের সাথে চলে আসে, সেই আদার্স এক্সপেন্সগুলো সেগুলো বাতিল হবে। এই সবগুলো একসাথে যোগ করে দেন সেটা আমরা রাইট কলামে লিখবো। প্রথমে যেটা আমরা যোগ করে লিখলাম সব ইনকামগুলো, সেটা থেকে এই কস্টিংগুলো মাইনাস করলে আলটিমেটলি আমাদের যে টাকাটা আসবে সেটা হচ্ছে আমাদের ইনকাম ফ্রম এগ্রিকালচার। এবং এই টাকাটার উপরে কি করতে হবে? ট্যাক্স পে করতে হবে। সবাই এতটুকু ক্লিয়ার? কারো কোনো প্রবলেম আছে? আমরা তাহলে এখন একটা ম্যাথ লিখি। দিস ইজ দ্য প্রবলেম। আপনারা কিন্তু ছোট ছোট নোট নেবেন যাতে বুঝতে সুবিধা হয়। আমি প্রবলেমটা আগে প্রথমে একটু রিডিং করছি, আপনারা একটু বোঝার চেষ্টা করেন। Agricultural income of Mr. Zahir for the
এই পোর্শনটা হচ্ছে কি এক্সপেন্সেস। প্রথম এক্সপেন্স কি কস্ট অফ সিডস অ্যান্ড ফার্টিলাইজার 40,000 সিডস অ্যান্ড ফার্টিলাইজার পারচেজ করেছে সেটা 40,000 কস্টিং। কাল্টিভেশন করেছে সেখানে কস্টিং কত হয়েছে 65,000। ট্রান্সপোর্টেশন কস্ট 15,000। অর্ডিনারি প্রসেসিং কস্ট 25,000। ল্যান্ড থেকে রেভিনিউ হয়েছে ল্যান্ড রেভিনিউ পেড 7,000। ইউনিয়ন পরিষদ ট্যাক্সের নিয়ে কনফিউশন ছিল এই যে ওয়ান কাইন্ড অফ ট্যাক্স 4,400। ক্রপ ইন্স্যুরেন্স প্রিমিয়াম 5,600। allowable depreciation 300 and interest on borrowed fund 2,800। এই সবগুলো হচ্ছে কস্ট। কম্পিউট ট্যাক্সেবল ইনকাম অফ মিস্টার ঠিক আছে। আমরা এখন সলিউশন দেখব। হিয়ার ইজ দ্য সলিউশন। আচ্ছা এইখানে বিজনেস থেকেও কি ইনকাম কিছু ছিল? সেল অফ টি ছিল না? টি এর পুরোটা কি ইনকাম ফ্রম এগ্রিকালচারে আসবে? আসবে 60% আসবে এগ্রিকালচারে আর 40% যাবে বিজনেসে। আমরা পার্ট বাই পার্ট দেখি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। সেল অফ পেডি 150 মণ সেল করেছে, প্রতি মণ 600 টাকা করে, টোটালটা লিখলাম 90,000। সেল অফ জুট কত হয়েছে টোটাল? টোটাল টাকা কত? 80,000 টাকার তারা জুট সেল করেছে। দেন হচ্ছে সেল অফ রবি ক্রপস কত? 65,000। সেল অফ টি কত পার্সেন্ট নিব? 60%। 70,000 এর যদি আমরা 60% নেই তাহলে আসে 42,000। ইনকাম ফ্রম বর্গা 20,000 ছিল। লিজ অফ এগ্রিকালচারাল ল্যান্ড 30,000 ছিল। আমরা যখন প্রথম কলামের সবগুলো অ্যামাউন্ট যোগ করে দিব আমাদের টোটাল টাকা কত আসবে? ইনকাম 3,27,000 3,27,000। এতটুকু কারো কোনো সমস্যা আছে? জাস্ট আমরা কি করলাম ইনকামগুলো সব অ্যাড করে লিখে দিলাম। সবগুলো যা আছে সেটি আমরা অ্যাড করেছি, শুধু টি এর ক্ষেত্রে আমরা 60% এগ্রিকালচারাল ইনকাম হিসেবে নিয়েছি। আচ্ছা এখন কিছু খরচ রয়েছে যেটা বাদ। আমরা শুরুতেই যখন দেখেছিলাম তখন কিন্তু দেখেছি প্রোডাকশন কস্টে কিন্তু আলাদাভাবে লেখা হয়েছে। এই যে দেখেন প্রোডাকশন কস্ট আমরা আলাদাভাবে দিয়েছি না? আচ্ছা এখানে আপনারা একটা কোয়েশ্চেন করতে পারেন ট্যাক্সটা আমরা আগে কেন আনলাম না? আগে পরে লিখবেন সেটা কোনো প্রবলেম না, যে কোনো একটা ওভাবে লিখলেই হবে, কোনো সমস্যা নেই। কিন্তু আমার সাজেশন হচ্ছে প্রোডাকশন রিলেটেড যে কস্টগুলো সেগুলো একসাথে লিখবেন, কারণ এটাই হচ্ছে সিস্টেম ফরম্যাট। আমাদের কিন্তু ফরম্যাটটা মেনটেন করতে হবে। আচ্ছা প্রোডাকশন কস্টের মধ্যে কি কি ছিল? সিডস এন্ড ফার্টিলাইজার। আপনারা কিন্তু বোঝার চেষ্টা করেন এগুলো প্রোডাকশন কস্টের মধ্যে। প্রোডাকশন কস্টে কিন্তু সবকিছু যাবে। সিডস এন্ড ফার্টিলাইজার এগুলো আমাদের প্রোডাকশনের জন্য কাজে লাগে না, এই জন্য এটা 40,000 ছিল, প্রোডাকশন কস্টের আন্ডারে গেছে। কাল্টিভেশন কস্ট প্রোডাক্টটা কাল্টিভেট করেছে, এটা কিন্তু প্রোডাকশনের মধ্যে ইনক্লুডেড। ট্রান্সপোর্টেশন কস্ট আমরা যখন প্রোডাক্ট এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সপোর্ট করে নিয়ে যাবো ক্রস, এই ট্রান্সপোর্টেশন কস্ট আমাদের প্রোডাকশন কস্টের মধ্যে যাবে, এটা আমরা অলরেডি দেখেছি। আর অর্ডিনারি যে প্রসেসিং কস্ট মানে কি একদম মূল যে ক্রপসটা সেটা আমরা ইউজেবল করার জন্য যে প্রসেসিংটা করছি সেটার সাথে রিলেটেড যে কস্টগুলো সেটা আমাদের প্রোডাকশন কস্টে দেবে। টোটাল প্রোডাকশন কস্ট কত এসেছে? 1,45,000। ঠিক আছে, আমাদের প্রোডাকশন কস্টে এরকম সেপারেটলি দেখাতে হবে। আমরা কিন্তু খুব সিম্পলি কস্টগুলো আলাদাভাবে লিখেও দেখিয়ে দিতে পারতাম, কিন্তু এটা আমাদের ফর্মেট মেনটেন করা হবে। প্রোডাকশন কস্ট আর কিছু আসবে না? না, এই চারটা ম্যাথে আছে, এই জন্য এই চারটে ম্যাথে এসেছে। এছাড়া আমি প্রথমে মনে হয় স্লাইড যখন কম্পিটিশন দেখেছি ফুল ফর্মেটটা ওখানে তো চারটেই ছিল, চারটেই ম্যাথ হয়েছে। আচ্ছা ল্যান্ড রেভিনিউ পে করা হয়েছে, ল্যান্ড রেভিনিউ সেটা ইউনিয়ন পরিষদের জন্য ট্যাক্স দেওয়া হয়েছে। ট্যাক্সটা আপনারা শুরুতে দিতে পারেন, পরে দিতে পারেন, কোনো সমস্যা নেই। ক্রপ ইন্স্যুরেন্স প্রিমিয়াম, allowable depreciation, interest on borrowed fund, এগুলোতে কিন্তু কোনো চেঞ্জেস নেই। এগুলো কি করেছে? সরাসরি এক্সপেন্সের আন্ডারে অ্যাড করে দিয়েছে। টোটাল যখন আমরা এক্সপেন্স
7,000 into 40%, এটা করলে আমাদের 28,000 আসবে। টোটাল ইনকাম, এটা যেহেতু টোটাল আমরা এগ্রিকালচারাল ইনকাম বা এটার আন্ডারে ছিল, টোটাল এখন ইনকামটা কত এসেছে? 1,87,200। সেল অফ দি 60% তো আমরা অ্যাড করছি, আর 40% মাইনাস করতে হবে। মাইনাস করি, এটা মাইনাস ছোট করে লিখেছি। এখানে নিচে যদি আমার প্রয়োজন হয় তাহলে উপর আগে নাই কেন উপর থেকে বাদের নিচে নিয়ে আসছি কেন? ফরম্যাটে আমাদের দেখাতে হবে যে আমাদের এগ্রিকালচার থেকে ইনকাম কতটুকু এবং আমাদের বিজনেস এন্ড প্রফেশন থেকে ইনকাম কতটুকু। আমরা তো পুরোটা দেখিয়ে দিতে পারতাম, কিন্তু আমরা কি করি, আমরা ফর এক্সাম্পল অ্যাকাউন্টিং আমরা ফাইনাল স্টেটমেন্ট করতাম না, ওখানে এমন এরকম অনেক টাস্ক থাকতো না, আমরা আগে কি বাদ দিয়ে দেখেছি কিন্তু পরে আবার নিচে গিয়ে ঠিকই অ্যাড করেছি। কারণ কি, উই হ্যাভ টু মেইনটেইন দ্য ফরম্যাটটা প্রপার ওয়েতে মেইনটেইন করতে হবে। এগুলো সব কি ডিসক্লোজ করে দিতে হবে, প্রপারলি ইন ডিটেইলস সবকিছু দেখাতে হবে যে এই পোর্শনে এইভাবে ইনকামটা হয়েছে, যেন যারা অডিট করবে তারা যেন ক্লিয়ারলি বিষয়টা বুঝতে পারে যে ওই স্পেসিফিক পার্সনের বিজনেস থেকে ইনকাম কতটুকু হয়েছে এবং তার এগ্রিকালচারাল থেকে ইনকাম কতটুকু হয়েছে, এবং ট্যাক্সটা কি সে অনুযায়ী তো পে করতে হবে, রাইট? বিজনেসে সে যে ট্যাক্স দেবে তার থেকে এগ্রিকালচারে সেম ট্যাক্স হবে না। এই জন্য বিষয়টা আমরা শুরুতে 60% দেখিয়ে পরে আবার 40% দেখিয়েছি। এখন যারা অডিট করতে আসবে তারা কি টোটালটা দেখবে নাকি আলাদা আলাদা দেখবে? তারা তো ফুল প্রসেসটাই দেখবে, অ্যাকচুয়ালি কত টাকা, তারা যে শুধু লাস্ট অ্যামাউন্টটা দেখবে তা না। অডিট যখন করতে আসে তারা একদম ইনিশিয়াল যে কাজ সেখান থেকে শুরু করে সব কিছুই দেখে। এমন হতে পারে ট্যাক্স কম দেওয়ার জন্য প্রোডাকশন কস্ট কম দেখিয়েছে, তাহলে কি করতে হবে, প্রোডাকশন কস্ট কতটুকু দেখিয়েছে এবং সেটার প্রিভিয়াস যে রেকর্ড সেগুলো তারা চেক করবে, দে চেক ইচ অ্যান্ড এভরিথিং। সো ফরম্যাট যেহেতু দিয়ে দিয়েছে, সেই ফরম্যাটেই সব কিছু প্রপারলি করতে হবে যেন ইজিলি বিষয়টা বোঝা যায় যে কোথা থেকে কত টাকা এসেছে। দিস ইজ দ্য এন্ড অফ দিস চ্যাপ্টার উইথ দিস ম্যাথ। আমাদের এগ্রিকালচার, ইনকাম ফ্রম এগ্রিকালচার যে টপিকগুলো ছিল এটুকু পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা যে টপিক দিয়ে স্টার্ট করবো সেটা হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স।